বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ আবার তোমাদের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পঞ্চম অধ্যায়ের আলোচনা যা ছিল শেষ করে দিয়ে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের দিয়েছিলাম। আশা রাখি তোমরা সেগুলো প্র্যাকটিস করতেছো। তোমাদের আরেকটু প্রেশারের জন্য, তোমাদের আরেকটু কাজকর্ম প্র্যাকটিসের জন্য আমি গত ক্লাসে তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছিলাম। তো আজকে আরেকটি করব, আর এরপরে বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তাহলে পরে এই অধ্যায় থেকে আমরা বিদায় নিতে পারবো। আমরা ষষ্ঠ অধ্যায় পদার্পণ করব। আজকে আমাদের যেটা আলোচনা, সে আলোচনাটাও কিন্তু পঞ্চম অধ্যায়। এই আলোচনাটা হচ্ছে পঞ্চম অধ্যায় পঞ্চম। আমি লিখে দিলাম এখানে কর্মী সংস্থান, কেমন? আর সেটা লিখলাম না, কর্মী সংস্থান। এই অধ্যায়ে আমরা একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তো তোমাদের সুবিধার্থে একটু লিখেও দিতে পারি, কর্মী সংস্থান। এটা আমাদের আলোচনা সবই হয়ে গেছে, কেমন? আমরা একটা সৃজনশীল আলোচনা করেছিলাম, আজকে আরেকটি আলোচনা করব। আমি বোর্ডে লিখে নেই, তোমরা দেখো। সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন তোমরা লিখে নাও, তাহলে পরে ভালো হবে। জনাব শফিক সহকারী পদমর্যাদার একজন কর্মী। জনাব শফিক সহকারী পদমর্যাদার একজন কর্মী। তিনি একই পদমর্যাদার কর্মী। তিনি একই পদমর্যাদার কর্মী। সহকারী পদমর্যাদার একজন কর্মী। 12 বছর চাকরি জীবনে, একটু ভুল হয়ে গেছে, আমি একটু মুছে লিখে দিই, কেমন? একটু কথা রয়ে গেছে। 12 বছর চাকরি জীবনে, 12 বছর চাকরি জীবনে তিনি একই পদমর্যাদার কর্মী বিভাগ। চাকরি জীবনে তিনি একই পদমর্যাদার কর্মী বিভাগ, উৎপাদন বিভাগ। উৎপাদন বিভাগ, বিপণন বিভাগ,
বিপণন বিভাগ ও হিসাব বিভাগে কাজ করেছেন। ও হিসাব বিভাগে কাজ করেছেন। এতে তার কর্মদক্ষতা অনেক বৃদ্ধি পেয়েছে। অনেক বৃদ্ধি পেয়েছে। এবং প্রশাসন মনে করছে তিনি এখন পদোন্নতির যোগ্য। পদোন্নতির যোগ্য কেননা কর্ম অভিজ্ঞতার পাশাপাশি কর্ম অভিজ্ঞতার পাশাপাশি তার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাও রয়েছে। শিক্ষাগত যোগ্যতাও রয়েছে। তাই কর্তৃপক্ষ জনাব শফিককে জনাব শফিককে পদোন্নতি প্রদান করেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো যে আমি উদ্দীপকটা ইতিমধ্যে বোর্ডে লিখেছি। সৃজনশীল প্রশ্ন 2 তোমাদের এর আগে একটা আলোচনা করলাম, আজকের আর একটা আলোচনা করতেছি। তো দেখো, আমি একটু পড়ে শোনাই তোমাদের উদ্দীপকটা কি। জনাব শফিক সহকারী পদমর্যাদার একজন কর্মী, অর্থাৎ শফিক সাহেব সহকারী পদমর্যাদার একজন কর্মী। 12 বছর চাকরির জীবনে তিনি একই পদমর্যাদার কর্মী বিভাগ। একটা প্রতিষ্ঠানে নানা ধরনের ডিপার্টমেন্ট থাকে, বিভাগ থাকে, কেমন সে প্রত্যেকটা বিভাগে দাও, কর্মী বিভাগ, তারপরে তোমার আছে উৎপাদন বিভাগ, বিপণন বিভাগ,
ও হিসাব বিভাগে কাজ করেন, অর্থাৎ এই কয়টা বিভাগেই তার কাজ আছে। তাহলে কর্মী বিভাগ সেখানে কাজ করছেন, এখানে তার অভিজ্ঞতা এবং যোগ্যতার পরিচয় দিয়েছেন। ঠিক উৎপাদন বিভাগে কাজ করেছেন, এখানে যা যা জ্ঞান থাকা দরকার সেগুলো তিনি আয়ত্ত করতে পেরেছেন। বিপণন বিভাগ অর্থাৎ পণ্যদ্রব্য, উৎপাদিত পণ্যদ্রব্যগুলো বাজারজাতকরণ করবে, কেমন মার্কেটিং করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাও তার আছে। অ্যাট দ্য সেম টাইম হিসাব বিভাগেও তিনি কাজ করেছেন। একটা প্রতিষ্ঠানে হিসাব রাখা হয়, অফিসটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের প্রাণ, সেই হিসাব বিভাগেও তিনি কাজ করে। বিভিন্ন বিভাগের যোগ্যতা কিন্তু তার ভিতরে আছে। এতে তার কর্মদক্ষতা অনেক বৃদ্ধি পেয়েছে কিছে এই বিভাগে কাজ করার ফলে, কেমন একটু উদ্দীপকটা বুঝতে হবে। এতে তার কর্মদক্ষতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং প্রশাসন মনে করছেন, অর্থাৎ তিনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেই প্রতিষ্ঠানের প্রধানগণ, প্রশাসনগণ মনে করছে তিনি এখন পদোন্নতির যোগ্য, অর্থাৎ এই লোকটাকে অর্থাৎ শফিক সাহেবকে এখন প্রমোশন দেওয়া দরকার, পদোন্নতির যোগ্য। কেননা কর্ম অভিজ্ঞতার পাশাপাশি তার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাও রয়েছে, কেমন শিক্ষাগত যোগ্যতাও রয়েছে। তাই কর্তৃপক্ষ জনাব শফিককে পদোন্নতি প্রদান করেন। এই হলো তোমার একটা উদ্দীপক। এই উদ্দীপকটা আমরা লিখলাম, বোর্ডে লিখলাম। এখন এখান থেকে সে ক খ গ ঘ প্রশ্ন, কি প্রশ্ন হতে পারে আমি বোর্ডটা লিখে সে প্রশ্নগুলো লিখে তোমাদের সাথে আবার আলোচনা করব। তো এসো আমি বোর্ডটা মুছে সে প্রশ্নগুলো লিখে দিই, কেমন বোর্ডটা আমি মুছে ফেললাম। তারপরে প্রশ্ন লিখে সেখানে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, ক এবং খ এই অধ্যায় বা যে কোনো জায়গা থেকেই হতে পারে, তেমন। তো এখানে আমি ক নম্বরে এই যে উদ্দীপকটা লিখলাম তার প্রশ্নটা লিখি। এখানে দেখো প্রশিক্ষণ, প্রশিক্ষণ কি একটা প্রশ্ন 1 নম্বরের জন্য হতে পারে। খতে দেখো, খতে এখানে যেটা দেওয়া আছে সেটা হলো কর্মী সংগ্রহ কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য কি। কর্মী সংগ্রহ, কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচনের মধ্যে, কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। নির্বাচনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। গ, পার্থক্য নির্ণয় করো। গতে দেখো জনাব শফিক কোন পদ্ধতিতে প্রশিক্ষণ পেয়েছেন, প্রশিক্ষণ না তো কোন পদ্ধতিতে, হ্যাঁ জনাব শফিক, জনাব শফিক জনাব শফিক কোন পদ্ধতিতে প্রশিক্ষণ পেয়েছেন, প্রশিক্ষণ পেয়েছেন। ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। 4-এ আসো, সেটা হচ্ছে উদ্দীপকের পরিস্থিতি বিবেচনায়, উদ্দীপকের পরিস্থিতি বিবেচনায় শফিকের পদোন্নতি, পদোন্নতি কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু
যুক্তিযুক্ত, কতটুকু যুক্তিযুক্ত পদোন্নতির ভিত্তি উল্লেখ করব, পদোন্নতির ভিত্তি উল্লেখপূর্বক যুক্তি দাও। এটা দেখবে 4 নম্বর, এটা 3, এটা 2, এটা 1। তোমরা জানো। দেখো আমি একটু প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আবার একটু কথা বলি। শিক্ষার্থী বন্ধুরা, যে উদ্দীপকটা আমি লিখেছিলাম সেই উদ্দীপকটা তোমরা একটু লক্ষ্য করো। প্রথমেই আছে প্রশিক্ষণ কি। কেমন? 1 নম্বর প্রশিক্ষণ কি, এই সম্পর্কে তোমাদের এই অধ্যায়ে ধারণা দেওয়া হয়েছে, আলোচনা করা হয়েছে। কেমন? নেক্সট হচ্ছে কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এখানে আমাদের 2-3টা পার্থক্য দিয়ে দিলেই চলবে। তারপর আছে জনাব শফিক কোন পদ্ধতিতে, এইটাই হলো গুরুত্বপূর্ণ। এখানেই তোমার লিখতে কোন পদ্ধতিতে প্রশিক্ষণ পেয়েছেন সেটার ব্যাখ্যা দিতে হবে। এরপর আছে উদ্দীপকের পরিস্থিতি বিবেচনায় শফিকের পদোন্নতি কতটুকু যুক্তিযুক্ত ও পদোন্নতির ভিত্তি উল্লেখপূর্বক যুক্তি দাও। এই হলো আলোচনা, এবং এটার আলোচনা আমরা করলাম। কেমন? এই যে প্রশ্ন, উদ্দীপকের এই প্রশ্ন তুমি যদি একটু সুন্দর করে লিখতে পারো তাহলে ভালো নম্বর পাবে। তো প্রথম যে প্রশ্নটা, এটা যে কোনো প্রশ্নই হতে পারে, তো আমি তোমাদের যে একটু রিপিট করে শুনিয়ে দেই। প্রশিক্ষণ কি বা প্রশিক্ষণ কাকে বলে, এটার জন্য তোমার বেশি কিছু লেখার কোনো দরকার নাই। যে প্রক্রিয়ায় কর্মীর দক্ষতার উন্নয়ন ঘটানো হয়, যে প্রক্রিয়ায় বা পদ্ধতিতে কর্মীর দক্ষতার উন্নয়ন ঘটানো হয় তাকে প্রশিক্ষণ বলে। এটা তুমি যেভাবে আছে, যেভাবে খুশি তুলে ধরতে পারো। প্রশিক্ষণের নানা সংজ্ঞা আছে। হ্যাঁ, আমি একটা তুলে ধরলাম, যে পদ্ধতি বা প্রক্রিয়ায় কর্মীর দক্ষতা বা যোগ্যতার উন্নয়ন ঘটায় সেটাকে বলা হয় প্রশিক্ষণ। এখন কর্মী সংগ্রহ ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য নির্ণয়। কেমন? এই পার্থক্যটা নির্ণয় করতে গিয়ে তোমাকে বলতে হবে। আমি তো বোর্ডটা মুছলে আবার প্রশ্ন মুছে যাবে, সেই কারণে আমি শুনিয়ে দেই তোমাদেরকে। কেমন? তো এখানে লিখবা যে কি আছে 2 নম্বর পয়েন্টটা, কর্মী সংগ্রহ এবং কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্যটা কি। কর্মী সংগ্রহ আর নির্বাচনের মধ্যে যে সকল পার্থক্য পরিলক্ষিত হয় সে পার্থক্যগুলো নিম্নে তুলে ধরা হলো। এরপর তুমি 2-3টা, সর্বোচ্চ 4টা, এর বেশি কোনো লেখার কোনো দরকার পড়ে না। আমি তোমাদের শুনিয়ে দেই। দেখো, কর্মী সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের উদ্দেশ্য প্রতিষ্ঠানে চাকরি প্রার্থীকে একত্রিত করা, অর্থাৎ কর্মীদেরকে প্রতিষ্ঠানে নিয়ে আসা। আর কর্মী নির্বাচনের ক্ষেত্রে তুমি লিখতে পারো কর্মী নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে চাকরি প্রার্থীদের মধ্য হতে সবচেয়ে যোগ্য প্রার্থী বেছে নেওয়া। অর্থাৎ কর্মী নির্বাচন হচ্ছে এই যে প্রার্থীগুলোকে একত্রিত করলাম, আমার যে কজন দরকার সবচেয়ে যোগ্য প্রার্থী এদেরকে নির্বাচন করতে হবে। তারপর হলো কর্মী সংস্থান প্রক্রিয়ায় এর অবস্থান সবার আগে। কর্মী সংগ্রহের ক্ষেত্রে অবস্থানটা কোথায়? সকলের আগে। আর কর্মী সংস্থান প্রক্রিয়ার কর্মী নির্বাচনটা হলো কর্মী সংগ্রহের পরে। এরপরে তোমার আওতা দিয়ে যদি আমরা একটু আলোচনা করি, কর্মী বিভাগ হইতে রিকুইজিশন সংগ্রহ থেকে শুরু করে চাকরি প্রার্থীদের প্রার্থিতা নিশ্চিত করা পর্যন্ত যাবতীয় এর কাজের আওতাভুক্ত। আর চাকরি প্রার্থীদের মধ্যে হতে সর্বোত্তম প্রার্থী বাছাইয়ের যাবতীয় কার্যের হচ্ছে কর্মী নির্বাচনের আওতাভুক্ত। উদ্দেশ্যটাকে দেখো, কর্মী সংগ্রহের বেলায় তুমি লিখতে পারো শূন্য পদের জন্য চাকরি প্রার্থী খুঁজে তাদের আবেদন করতে উৎসাহিত করা। আর কর্মী নির্বাচনের উদ্দেশ্যে তুমি লিখতে পারো আবেদনকারীদের মধ্য হতে প্রতিষ্ঠানের উপযোগী প্রার্থী নিয়োগের জন্য খুঁজে বের করা। ক্ষেত্রটা কি? ক্ষেত্রটা হচ্ছে
কেবল নতুন প্রার্থী খুঁজে বের করার ক্ষেত্রে প্রযোজ্য। কোনটা? কর্মী সংগ্রহ প্রযোজ্য। আর নতুন কর্মী নিয়োগ ছাড়াও পদোন্নতি, বদলি, পদোন্নতি, ছাঁটাইয়ের জন্য বাছাইয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ব্যয়টা কী রকমের? আমরা ব্যয় দিয়ে একটা পার্থক্য করতে পারি। পরীক্ষা সম্পাদন করতে তুলনামূলক কম ব্যয় হয়, আর এই কর্মী নির্বাচনটা একটু বেশি ব্যয় হয়। এই মোটামুটি পার্থক্য, এরকম 3-4টা পার্থক্য তুমি তুলে ধরতে পারো। কেমন? এরপরে দেখো যেটা আছে গ, এইটা একটু গুরুত্বপূর্ণ, এইটা আমি তোমাদের সম্মুখে একটু তুলে ধরি। কেমন? তো এইখানে কি আছে? এইখানে দেখো 3 নম্বর প্রশ্নটা যেটা চেয়েছে, এইটার দিকে একটু লক্ষ্য করো। জনাব শফিক কোন পদ্ধতিতে প্রশিক্ষণ পেয়েছেন? তোমাদের উদ্দীপকটা এখানে নাই, থাকলে একটু খুঁজে বের করতাম। তোমাদের মনে আছে? একটা হলো কর্মী বিভাগ বা উৎপাদন বিভাগ, হিসাব বিভাগ, এইরকম নানা বিভাগে কিন্তু তিনি কাজ করছেন 12 বছর। মনে আছে নিশ্চয়ই? 12 বছর তিনি এখানে চাকরি করে কয়েকটা বিভাগের কথা বলেছিলাম। একটা উৎপাদন বিভাগ, তারপরে কর্মী বিভাগ, তারপরে বিপণন বিভাগ, হিসাব বিভাগ। কেমন? এই কয়েকটা বিভাগের কথা বলেছি। এই বিভিন্ন বিভাগে তিনি কাজ করে করে অভিজ্ঞতা অর্জন করেছেন। এখন তোমার মতে কি জনাব শফিক কোন পদ্ধতিতে প্রশিক্ষণ পেয়েছেন? মনে আছে যে প্রশিক্ষণের যে কয়েকটি পদ্ধতি, প্রশিক্ষণের যে কয়টা পদ্ধতি আছে সে পদ্ধতিগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম, তাই না? এর মধ্যে যেটা আসে সেটা হলো পদ আবর্তন পদ্ধতিতে। তোমরা প্রথম কথাটা এইভাবে লিখে নেবা, জনাব শফিক পদ আবর্তন পদ্ধতিতে প্রশিক্ষণ পেয়েছেন। বাস এইটু লেখলা, এটুকের জন্য তোমাকে হয়তো 1 নম্বর দেওয়া হবে 3-এর মধ্যে। এরপরে পদ আবর্তন কি সেটার ব্যাখ্যা দিয়ে যেতে হবে। কেমন? পদ আবর্তন পদ্ধতি অর্থাৎ এক পদ থেকে উনি বিভিন্ন পদে, অন্তত আমরা 4টা দেখছিলাম উদ্দীপকে, তোমাদের নিশ্চয়ই মনে আছে সে 4টার কথা। তো এখন তুমি লিখবা যে জনাব শফিক তিনি কর্মী বিভাগে চাকরি করেছেন, সেখান থেকে অভিজ্ঞতা নিয়েছেন। উৎপাদন বিভাগে কিভাবে উৎপাদন করতে হয়, এই সমস্ত বিভাগের বর্ণনা, কীভাবে উৎপাদন করতে হয়, কী পরিমাণ উৎপাদন করতে হবে, কাকে কোন দায়িত্ব দেওয়া হয়েছে, কে কী উৎপাদন করবে, সেই ব্যাপারে তার অভিজ্ঞতা আছে। তারপরে তোমার বিপণন, উৎপাদিত পণ্য দ্রব্য, এই পণ্য দ্রব্যগুলো বাজারজাতকরণ করতে হবে। শুধু উৎপাদন করলেই চলে না, এই উৎপাদিত পণ্য দ্রব্যগুলো কী করতে হয়? মানুষের কাছে পৌঁছে দিতে হয়। মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে যে কাজটা করা হয় সেটাই হলো তোমার বিপণন। সেই বিপণনের অভিজ্ঞতাও তার আছে। আর যত বেশি বিপণন করতে পারবে ততই প্রতিষ্ঠান সফলতা অর্জন করে। লাস্টলি যে তোমার হিসাবের কথা আছে, এই কথাগুলোর একটু একটু করে বর্ণনা দিয়ে লিখবা। উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায় জনাব শফিক পদাবর্তন পদ্ধতিতে প্রশিক্ষণ নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছে। বাস, তাহলে তুমি যদি এইভাবে তুলে ধরতে পারো তাহলে তোমার ভালো নম্বর দেবে। লাস্টলি আমাদের যেটা, এটা সবাই মোটামুটি উল্লেখ করতে পারবা, এখানে একটু বিষয় খেয়াল রাখার দরকার আছে। দেখো 4 নম্বর যেটার উপরে নির্ধারণ করা আছে, উদ্দীপকের পরিস্থিতি বিবেচনায় শফিকের পদোন্নতি কতটুকু যুক্তিযুক্ত। তুমি এখানে প্রথমে লিখতে পারবা যে উদ্দীপকের পরিস্থিতি বিবেচনায় জনাব শফিকের জন্য যে পদোন্নতির ব্যবস্থা করা হয়েছে সে পদোন্নতিটা আমি মনে করি যুক্তিযুক্ত। কেমন? এই তুমি যে যুক্তিযুক্ত আছে এই কথাটা বলে তুমি পরে লিখবা কি পদোন্নতির ভিত্তি উল্লেখপূর্বক। দেখছো তোমার এখানে কিন্তু চাইছে পদোন্নতির ভিত্তি উল্লেখপূর্বক। তো পদোন্নতির ভিত্তি কয়টা? পদোন্নতির ভিত্তি হচ্ছে 3টা, মনে আছে? একটা কি, আমি আবার একটু রিপিট করে দিই তোমাদের। আমি বলেছিলাম পদোন্নতির ভিত্তি 3টে। একটা হচ্ছে জ্যেষ্ঠতার ভিত্তিতে, অর্থাৎ প্রমোশন অন দ্য বেসিস অফ সিনিয়রিটি, জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি। প্রমোশন অন দ্য বেসিস অফ মেরিট, যোগ্যতার ভিত্তিতে। আর একটা হচ্ছে জ্যেষ্ঠতা এবং যোগ্যতা। এখানে কিন্তু আমরা দেখতে পারি দ্বিতীয়টাতে, অর্থাৎ যোগ্যতাটাকেই মূল্যায়ন করেছে। সিনিয়রের কোনো কথা কোথাও কিন্তু আমরা উদ্দীপকের মধ্যে পাই নাই। তো তোমরা ওই যে যোগ্যতার ভিত্তিতে, অর্থাৎ বিভিন্ন বিভাগে যে তিনি কাজকর্ম করে অভিজ্ঞতা অর্জন করছেন, পাশাপাশি তার কি আছে? তার শিক্ষাগত যোগ্যতাও রয়েছে। এর ভিত্তিতে জনাব শফিককে প্রতিষ্ঠানে প্রমোশন দিয়ে কি করছেন? তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
এইটার উপরে আলোকপাত করে তোমরা একটু উপসংহারে টানবা, যাতে বলা যায় যে জনাব শফিককে যে যোগ্য পদোন্নতি দেওয়া হয়েছে সেটা যুক্তিযুক্ত বলে আমি মনে করি। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের আলোচনা। এই আলোচনার মধ্য দিয়ে আমরা পঞ্চম অধ্যায়টা সমাপ্তি ঘোষণা করছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের আবার নতুন অধ্যায়, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব, এই অধ্যায়টা নিয়ে আমরা কথা বলবো। তো তোমাদের সাথে আবার দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।